আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। গ্রিন সিটি ও ক্লিন সিটির লক্ষ্যে 6 মাসের পরিকল্পনা নিতে নবনিযুক্ত প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের 6 সিটি কর্পোরেশনে নিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সাথে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো জনগণের যে সমস্ত অধিকার বঞ্চিত আছে সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের পক্ষে কাজ করা যায়। ইমিডিয়েট যে মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই মুহূর্তে সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি তার কাছে আমরা চলে যাচ্ছি। হাসান, ফ্যামিলি কার্ড নিয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কি? নতুন তথ্য এটি আসলে সেটি হচ্ছে যে রোজার মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে এই রমজানে, এবং সেটি হচ্ছে যে 10 মার্চ, একেবারে সুনির্দিষ্ট তারিখও পাওয়া গেছে। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন প্রধানমন্ত্রীর সাথে যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ছিল, সেই বৈঠক শেষে তিনি বেরিয়ে এসে এটি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রাথমিকভাবে অর্থাৎ পাইলট প্রকল্প যেটাকে বলছেন, সেটি মূলত শুরু হবে ফ্যামিলি কার্ড দেয়া 14টি উপজেলা থেকে শুরু হবে এবং 14টি উপজেলার একটি করে ওয়ার্ড থেকে এটি আসলে শুরু করা হবে। তবে সুনির্দিষ্ট করে সেই উপজেলাগুলোর নাম তিনি বলেননি এবং তিনি বলেছেন যে 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে সেখানে গিয়ে ফ্যামিলি কার্ডের এই আনুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন, অর্থাৎ তারেক রহমান নিজেই সে উদ্বোধন করবেন। এবং তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে বিশেষ করে অর্থ বছরের মাঝামাঝি বা এই পর্যায়ে এসে শেষের দিকে এসে এই ফ্যামিলি কার্ড বিতরণের অর্থ সংস্থানের জায়গাটি কি হবে। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এটি অর্থ মন্ত্রণালয়ের অধীন রয়েছে এবং আপাতত এই বছর এটি আসলে থোক বরাদ্দ থেকে অর্থ সংস্থান করা হবে এবং পরবর্তীতে অর্থাৎ আগামী বছরগুলোতে যে নতুন অর্থ বছর শুরু হবে তখন এটি মূল বাজেটে এটি ঢুকে যাবে, যেটা সামাজিক নিরাপত্তা খাতে, এবং সেই বাজেটের অন্তর্ভুক্ত করা হবে। যেহেতু বিদায়ী বছরের বাজেট প্রায় শেষের দিকে, সেজন্য এটি থোক বরাদ্দ থেকে, অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে এটি এই ফ্যামিলি কার্ডের বিষয়টি দেওয়া হবে। এবং তিনি বলেছেন এটা পাবেন নারীরা পাবেন, কারণ নারী, এবং এই ফ্যামিলি কার্ড কোনো দলীয়ভাবে সরবরাহ করা হবে না, অর্থাৎ দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এটি নির্বাচন করা হবে না কারা ফ্যামিলি কার্ডটি পেতে যাচ্ছেন। এটি একেবারেই যাচাই বাছাই করা হবে এবং সরকারের পক্ষ থেকে সরকারের উপজেলা পর্যায়ে যারা কর্মরত রয়েছেন তাদের মাধ্যমে এটি আসলে যথোপযুক্ত ব্যক্তিকে বাছাই করা হবে, এটি হচ্ছে তিনি বলেছেন। এবং তার কাছে প্রশ্ন ছিল যে এগুলোতে সাধারণত এসব কার্ড বিতরণের ক্ষেত্রে 9-6 হয় এবং অর্থ লোপাট হয়, এবং বিশেষ করে যারা একেবারে প্রান্তিক মানুষ তারা পায় না। এই অর্থে তিনি বলেছেন যে এবার সেটি হচ্ছে না, কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি নিজে এটি তদারকি করবেন এবং তিনি এই বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছেন এবং যথাযথ বেশ কিছু যিনি এই ফ্যামিলি কার্ড পাবেন তাকে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর আগে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা উপজেলা জেলা লেভেলে আছেন। এর পরবর্তীতে এটি 14 উপজেলা থেকে সারা দেশে 64 জেলায় আস্তে ধীরে ধীরে অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে এটি সম্প্রসারণ করা হবে। দর্শক, আমরা জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড নিয়ে কর্মসূচির খবর। মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং সেভাবেই এগিয়ে যাচ্ছে। একদলীয় শাসনের ধ্যান ধারণায় বিএনপি বিশ্বাসী নয় জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার পর তিনি এই কথা বলেন।
বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশে গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। 5ই আগস্টের পর দায়ের হওয়া মামলায় অনেককে হয়রানি করার জন্য আসামি করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন সেগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, ফ্যাসিবাদী সরকারের সময়ে দায়ের হওয়া হয়রানিমূলক 12 শতাধিক মামলা প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু 5ই আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয় তো সেটা আইনের শাসন হলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন এবং এই বিষয়ে পুলিশের কি বক্তব্য জানতে পেরেছেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর হামলার গতকাল যে হামলা হয়েছে সেই প্রতিবাদে আজ শাহবাগ থানা ঘেরাও করেছে বিভাগের শিক্ষার্থীরা, এবং আজ বেলা 1টা বাজে তারা শাহবাগ থানার সামনে এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং তারা ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এবং কিছুক্ষণ আগে তারা তাদের প্রোগ্রাম এখান থেকে শেষ করে শাহবাগ থানার ভিতরে তারা প্রবেশ করেন এবং তারা বলছেন যে তারা শাহবাগ থানার ভিতরে প্রবেশ করেছেন এবং স্মারকলিপি পুলিশের কাছে দিবেন। এবং তারা বলছেন যে ডিসি মাসুদ যে তাদের উপর যে অযাচিত হামলা চালিয়েছে সেজন্য ডিসি মাসুদকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে যে এমন কোনো কাজে সে জড়িত হবে না সেইটির নিশ্চয়তা তারা চাচ্ছেন। কিন্তু আর কি বিষয় বলে রাখতে চাই যে গতকাল রাত সন্ধ্যার পর নাইমুদ্দিন যখন সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যান এবং সেখান থেকে সে রাস্তা ক্রস করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসার চেষ্টা করেন, তখনই পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে সার্চ করার পর তাকে কিছু না পাওয়ার পর নাইমুদ্দিন জিজ্ঞেস করে তাকে কেন ধরা হয়েছিল। এই এক প্রকার বাকবিতণ্ডার পরেই তার উপরে হামলা চালানো হয় এবং হামলা চালানোর পরেই সারা দেশে এটার ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদ জারি রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই ক্ষোভ এবং প্রতিবাদের প্রেক্ষিতে আজ তারা শাহবাগ থানার সামনে আসেন এবং শাহবাগ থানা ঘেরাও করেন এবং ডিসি মাসুদ এবং যারা হামলা চালিয়েছেন তাদের বিচারের আওতায় আনা এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে সেটি নিশ্চিত করা, এই সহ আরেকটি দাবি যারা জানিয়েছেন। লোপা, আমরা জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর। বিডিআর হত্যাকাণ্ড ও বিস্ফোরক মামলায় আসামি করা হতে পারে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ তাপস ও নানক সহ তৎকালীন মন্ত্রী ও বেশ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে। বিডিআর বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। বিচারিক আদালত 2013 সালের 5 নভেম্বর এই মামলার রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 2017 সালে 26 ও 27 নভেম্বর হাইকোর্ট 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। যাবজ্জীবন সাজা দেওয়া হয় 185 জন এবং বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয় 228 জনকে, খালাস পান 283 জন। মামলাটি এখন আপিল বিভাগ চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। তবে এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনো নিষ্পত্তি হয়। নিঃসন্দেহে আজকে যারা বিডিআর অভিযুক্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা ঘটেছে। এই যে অপরাধটা, এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। কাজেই ন্যায় বিচার বলতে তাদের যারা প্রকৃত আসামি তাদের শাস্তি হওয়া উচিত। বিবিধ কারণে এটা একটু বিলম্ব হয়েছে এবং আগামী সময়গুলিতে আমরা যদি সাক্ষী যেভাবে চেষ্টা করতেছি পাওয়া গেলে
প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আন্তরিক এবং সচেষ্ট যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যার যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং যেসব মামলার তদন্ত চলছে তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে না, আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে সম্পর্কে তিনি অবগত নন। তথ্য প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি প্রসিকিউশন টিমের সাথে বৈঠক করেন। বৈঠকে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুরো জুলাই আগস্ট ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয় আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কী প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এই মামলাগুলো আমরা খুব দ্রুতই বিচার কার্য যাতে শুরু হয় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক জানান, এই দুটি আসনে নির্বাচনের লক্ষ্যে বিকেলে ভোটের তফসিল ঘোষণা করবে কমিশন। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, শেরপুর ৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া ৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুটি আসনে প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেন ভোট দেওয়ার সুযোগ পায় সেটিও বিবেচনা করা হচ্ছে। শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।